হায় হায় গো, এ কি সর্বনাশ হলো আমার! কে কোথায় আছো? দেখে যাও, দেখে যাও, আমার তো সর্বনাশ হয়ে গেল রে। ওগো, এটা তুমি কি করলে? কি করলে তুমি এটা? ওগো, এটা তুমি কি করলে? কেন করলে গো? কথা বলো, ওঠো, একটিবার ওঠো, আমার সাথে একটু কথা বলো। কে কোথায় আছো? আমার বাড়িতে একটু আসো। তুমি এমনটা করতে পারো না, আমাকে একা রেখে চলে যেতে পারো না। তোমার এতটা কষ্ট মনের মধ্যে জমা ছিল, একটা বার আমাকে বললে না? মানুষের অপমান কেন তুমি একাই সহ্য করতে গেলে? আমাকেও নিয়ে যেতে। আমি এখন এই পৃথিবীতে থেকে কার অপমান সহ্য করব বলো? এটা তুমি ঠিক কাজ করলে না গো, করলে না, ঠিক কাজ করলে না তুমি। আমাকে রেখে তুমি এভাবে চলে গেলে, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। তুমি কেন করলে গো এমন? কেন করলে? ও মা, বাবা এভাবে শুয়ে আছে কেন? আর তুমি কান্নাকাটি করছো কেন? বাবা কি অসুস্থ হয়ে গেছে? চলো চলো, তাহলে দ্রুত হাসপাতালে নিয়ে চলো। আর হাসপাতালে নিয়ে কোনো কাজ নেই, তোর বাবা আর উঠবে না, কখনোই উঠবে না। চিরকালের মতো ছেড়ে চলে গেছে আমাদেরকে। কি বলছো মা তুমি? মজা করছো না তো আমাদের সাথে? কি হয়েছে বাবার? ও বাবা, তুমি ওঠো, কথা বলো আমাদের সাথে। বললাম তো, তোদের বাবা আর উঠবে না। তোদের বাবা কখনোই আর তোদেরকে মা বলে ডাক দেবে না। তুমি কেন করলে গো এমন? মা, বাবা কিভাবে মারা গেল? বাবা তো একদম সুস্থ সবল ছিল। এই তো বাইরে বের হওয়ার সময়ও বাবার সাথে কত কথা হলো আমাদের। তোর বাবা যে নিজের মনের মধ্যে এতটা কষ্ট জমা রেখেছিল, সেটা আমরা কেউ বুঝতেও পারিনি। তোর বাবা মনের দুঃখে কষ্টে তোদের অপমান সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে মারা গেছে। বাবা আত্মহত্যা করেছে? না না, এমনটা হতে পারে না। আমি বিশ্বাস করি না, বাবা এমন কাজ কখনোই করতে পারে না। যেই বাবা সব সময় আমাদের মনে সাহস জুগিয়েছে, সেই বাবা কিনা আজকে নিজেই আত্মহত্যা করলো। আর কি বলবো রে, আমার কপাল তো পুড়ে গেছে। আমারও আর বেঁচে থাকবার কোনো ইচ্ছে নেই। এভাবে বলো না মা, বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে। এখন যদি তুমিও আমাদেরকে ছেড়ে চলে যাও, আমরা যে পুরোপুরি অনাথ হয়ে যাব। তারপর আমরা কাদের কাছে থাকবো? কে আমাদেরকে আগলে রাখবে বলো? তাহলে তোর বাবা কেন ছেড়ে চলে গেল আমাদের? আমার একার মাথায় সমস্ত বোঝা দিয়ে সে নিজে পরপারে চলে গেল। এবার আমি তোদের এই 3 বোনকে নিয়ে কি করব? চিন্তা করো না মা, আমরা যখন আছি, তোমাকে বাবার মতো পরিস্থিতিতে যেন না পড়তে হয়, সেটার খেয়াল আমরা রাখবো। কি হলো? আমার বাবার মারা যাওয়ার খবর শুনে বুঝি তুমি তাকে দেখতে এসেছো? সেই খবর আমি 2 দিন আগেই পেয়েছি। তেমনটা যদি হতো তাহলে 2 দিন আগেই আসতাম। তাহলে তখন আসোনি কেন? এখন এসেছো কি অনুভূতি প্রকাশ করতে, আমাদেরকে সমবেদনা জানাতে? আমার বাবা মারা গেল, তাকে একটা বারের জন্য দেখতে আসার সময় হলো না তোমাদের? আমি আসতে চেয়েছিলাম, কিন্তু বাবা মা আমাকে আসতে দেয়নি, যার কারণে আমি আসতে পারলাম না। এবার একটু লুকিয়ে এসেছি। শোনো, তোমার মতো কাপুরুষের সাথে কথা বলতে আমার লজ্জা লাগছে। তুমি সব সময় তোমার বাবা মায়ের কথা শুনেই চলো, নিজের বিবেকের কোনো কথাই শোনো না। আমি শুনতে চাই, কিন্তু যেই বাবা মা আমাকে এত বড় করলো, তাদের কথার বাইরে আমি কিভাবে যাই? তাদের কথার বাইরে আমি তোমাকে যেতে বলিনি, কিন্তু যেটা সঠিক, যেটা অন্যায়, সেটাও তো তোমাকে একটু দেখতে হবে নাকি? এসব কথা বাদ দাও, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, তুমি আমার সাথে চলো। আমি যাব তোমার সাথে? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? যে তোমার বাবা মা আমাকে তোমার বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাকে আমার বাবার বাড়িতে আশ্রয় নিতে হয়েছে, লোকের অপমান সহ্য করতে না পেরে আমার বাবাকে আত্মহত্যা করতে হয়েছে, সেই আবার আমি নির্লজ্জের মতো তোমাদের বাড়িতেই যাব? যা হয়েছে সবকিছুর জন্য আমি দায়ী, তা আমি বুঝি, কিন্তু এবার আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। তুমি চলো, এবার আর তোমার কোনো সমস্যা হবে না।
আমি আমার বাবাকে হারিয়ে সংসার করতে যাব? এতটা ভালো মেয়ে, এতটা সংসারী মেয়ে আমি নই। তুমি এখান থেকে চলে যেতে পারো। দিদি, বিক্রম দাদাকে তো দেখলাম আজকে এসেছে। কি বলে গেল রে? তোকে কি নিতে এসেছিল? আমাকে নিতে এসেছিল, কিন্তু আমি সোজা না করে দিয়েছি। ওদের জন্য আমার বাবা মারা গেছে, আমি আবার তাদের বাড়িতেই সংসার করতে যাব? কখনোই না। একদম ঠিক বলেছিস। আমাদের 3 বোনের শ্বশুরবাড়ি থেকে যারাই আসুক না কেন, আমরা আর কখনোই ফিরে যাব না। ফিরে গিয়েই বা কি হবে? আবার তো সেই অপমান সহ্য করে যেতেই হবে। দেখা যাবে 2 দিন পরেই বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি শুধু এইটুকু বুঝতে পারছি না, আমাদের 3 বোনের কপাল এমন কেন? আমরা কি পারতাম না অন্য মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করতে? অবশ্যই পারতাম, কিন্তু আমাদের কপালে হয়তো সেটা লেখা নেই। আমাদের 3 বোনের মধ্যে 1 বোন যদি বন্ধা হতো সেটাও মানা যেত, কিন্তু একের পর এক আমরা 3 বোনই বন্ধা। আমাদের কপালটাই যেন কেমন। দুঃখ করিস না, এতে অন্তত আমাদের ইচ্ছাকৃত কোনো হাত নেই। আমরা তো আর ইচ্ছে করে বন্ধাত্ব আনিনি। যদি মানুষ এটা বুঝতে না পারে তাহলে সেটা তাদের ব্যর্থতা। কিন্তু এখন আমরা কি করব? মা যে একদম ভেঙে পড়েছে। বাবাকে হারিয়ে মাকে এই অবস্থায় দেখতে ইচ্ছে করছে না রে। বাবা তো চলেই গেল, এখন ঘরের হাল ধরবে কে? আমাদেরকে তো কিছু একটা করতে হবে। আমরা তো করব, কিন্তু বাইরে গেলেই মানুষ আমাদের অপমান করবে। তবে সেগুলো গায়ে মাখলে চলবে না, আমাদেরকে কিছু একটা করতেই হবে। দেখি মায়ের সাথে কথা বলে মা কি বলে। মানুষ যত কিছুই বলুক না কেন, আমাদেরকে তো খেয়ে পড়ে বেঁচে থাকতেই হবে। কি গো বুড়ি, কোথায় যাচ্ছ? তোমাদের পরিবারের অবস্থা এখন কেমন? সবাই ঠিকঠাক আছে তো? সবাই ঠিকঠাক আছে, এই একটু কাজের খোঁজে বেরিয়েছে। এভাবেই হাল ছেড়ে দিয়ে বসে থাকলে সংসার তো আর চলবে না। 3 মেয়েকে খাওয়াতে তো হবে। কাজ খুঁজছো, তাও আবার আমি থাকতে? কি যে বলো না তোমরা, আমার কাছে গেলেই তো পারতে। আপনার কাছে গিয়ে কি হবে? আপনি কাজ দেবেন নাকি? কাজ না দেই তবে তোমাকে এই পরিস্থিতি থেকে উদ্ধার তো করতে পারবো। একটিবার আমার কাছে গিয়ে দেখলেই তো পারতে। এই পরিস্থিতি থেকে আপনি আমাদেরকে উদ্ধার করবেন কিভাবে সেটাই তো বুঝতে পারছি না। এই ধরো, তোমার 3 মেয়েকে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তা ওদের আর কখনোই বিয়ে হবে বলে তো মনে হয় না। তাই বলি কি, ওদেরকে আমার কাছে বিয়ে দিয়ে দাও। ওদের তো সন্তান হবে না, আর 3 বোন সুখে শান্তিতে আমার বাড়িতেই থাকতে পারবে। ছি ছি, কি বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে নাকি? আপনি এত বড় একজন বয়স্ক বৃদ্ধ মানুষ হয়ে আমার 3টা মেয়েকে একসাথে বিয়ে করতে চান? এমন করছো কেন? আরে এমন ভাবে বলছো জানো আমি কি না কি প্রস্তাব দিয়ে ফেলেছি। আমি সাধারণ একটা বিয়ের প্রস্তাব দিয়েছি। এতদিন মনে করতাম আপনি একজন বদ লোক, তবে আপনি যে চরিত্রহীন সেটা আগে জানতাম না। আপনাকে আমি সতর্ক করে দিচ্ছি, আমার 3 মেয়ের দিকে নজর দেবেন না। যদি এরপর এমন কিছু দেখি তাহলে বটি দিয়ে কুপিয়ে আপনার গলা থেকে ধড় আমি আলাদা করে দেব। আরে হয়েছে হয়েছে, কত কি করবে তা আমার জানা আছে। 3 মেয়েকে নিয়ে শান্তিতে কিভাবে থাকতে পারো সেটাও আমি দেখব। 2 দিন পরেই দেখব বদনাম ছড়িয়ে পড়েছে সারা গ্রামে, তখন গ্রাম থেকেই বের করে দেব যত সব। কি বললে তুমি? ওই বুড়োর এত সাহস যে আমার বোনদের দিকে নজর দিয়েছে? ওকে তুমি বলে দিও মা, আমার বোনেদের দিকে যেন নজর না দেয়। ওর চোখ দুটো আমি গেলে ফেলবো। শুধু কি তোর বোনের দিকে নজর দিয়েছে, তোর দিকেও তো নজর দিয়েছে। ওই বুড়ো ভাম আমার 3 মেয়েকে একসাথে বিয়ে করতে চায়। কত বড় নির্লজ্জ, চরিত্রহীন লোক। এই বুড়ো বয়সে এগুলো বলতে কি তার একটুও মুখে বাঁধে না? গ্রামের লোকজন তাকে কি বলবে, কি চোখে দেখবে সেটাও কি একবারও মনে করেন না? মনে করবে কিভাবে? গ্রামের লোকজন ওর ওপর কথা বলবার সাহস পাবে নাকি? যার টাকা আছে সে দুনিয়ায় সব কিছু করতে পারে। আমাদের যদি টাকা থাকতো তাহলে তোদের এই বন্ধাত্ব কোনো সমস্যাই হতো না। অনেক হয়েছে, আর না। আমরা এখন আর মানুষের অপমান সহ্য করব না। মানুষ তাদের সর্বোচ্চ সীমা ছাড়িয়ে গেছে। এবার যে যা বলবে তার মুখের ওপর সেই জবাবটাই দিয়ে দিতে হবে। দেখ, রেগে যাস না তোরা। এই গ্রামে আছিস, শান্ত মতো থাক। আমাদের তো আর যাওয়ার কোনো জায়গা নেই। যদি আমাদেরকে এই গ্রাম থেকে বের করে দেয়
বের করে দিলে কি হবে? তোমার তিনটা মেয়ে এখনো জীবিত আছে। তোমাকে রাস্তায় থাকতে হবে না মা, না খেয়েও থাকতে হবে না। তোমার 3 মেয়ে সবকিছুর বিনিময় হলেও তোমাকে ভালো রাখবে। সেটা তো আমি বুঝি রে মা, কিন্তু এই আশ্রয়টুকু হারিয়ে কোথায় কোথায় ঘুরে বেড়াবো তার তো ঠিক নেই। তাই আমরা যেভাবে আছি ভালোই থাকবো। ঠিক আছে, তোমার মুখের ওপরে তো আর কথা বলতে পারবো না, তবে এবার কাজের একটা চেষ্টা আমরা করব। কাজ করলে মানুষ তেমন আর অপমান করার সুযোগ পাবে না। কি ব্যাপার, আপনারা আমাদের বাড়িতে কেন? কি মনে করে এসেছেন আজকে? দেখো বৌমা, অনেক তো হলো, এবার তোমাকে আমরা নিতে এসেছি। চলো বাড়িতে চলো। আপনাদের বাড়িতে কেন যাব আমি? আবার অপমানিত হতে? 2 দিন পরেই তো আবার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবেন। দেখো বৌমা, কোনো কিছু যদি পেতে হয় তাহলে অনেক কিছুই মেনে নিতে হয়। আমরা আমাদের ছেলেকে আরেকটা বিয়ে করাবো, সাথে তুমিও থাকবে। 2 বউ মিলে সংসার করবে। আপনারা আপনাদের ছেলেকে বিয়ে করাবেন, এখানে আবার আমাকে নিতে এসেছেন কেন? কারণ তুমি আমাদের সংসারে থাকবে, সমস্ত কাজ বাজ করবে, সাথে সংসারও করবে। এটাই তো তোমারও ভালো হলো, আমাদেরও ভালো হলো। আপনাদের সাহস দেখে আমি বরাবর অবাক না হয়ে পারছি না। এত কিছুর পরেও আপনারা আবার আমার বাড়িতে এসে আমাকে নিয়ে যেতে চাইছেন, তাও আবার এই অপমান করার জন্য। এখানে তুমি অপমানের কি দেখলে? তোমাকে সংসার করার আরেকটা সুযোগ দিলাম আমরা। একটা মেয়ের জীবনে সব থেকে বড় জিনিসই তো হলো সংসার। নিকুচি করেছে আমার অমর সংসারে, যে সংসারে আমি কাজের লোক হয়ে থাকবো। আপনারা তো আপনাদের বউ নিতে আসেননি, কাজের লোক নিতে এসেছেন। বউ তো আরেক জায়গা থেকে আনবেন। তোমার যদি বাচ্চা হতো তাহলে তো অন্য জায়গা থেকে আনবার কথা ছিলই না। তোমার যখন বাচ্চা হয়নি, অন্য জায়গা থেকে আনতেই হবে। আনুন, আমি তো আপনাদেরকে বারণ করিনি, কিন্তু তাই বলে আমাকে আপনারা কাজের লোক বানিয়ে রাখবেন সেই হিসেবে নিতে এসেছেন? এটা তো আমি মেনে নিতে পারি না। তাহলে তুমি কি বলছো? তুমি আমাদের সাথে যাবে না, তাই তো? এটাই কিন্তু তোমার শেষ সুযোগ। আরো যদি 1000টা সুযোগও আসে, তবুও আমি আপনাদের বাড়িতে যাব না, মানে যাব না। আপনারা এখন এখান থেকে আসতে পারেন, না হলে আমি আপনাদেরকে আরো অপমান করতে বাধ্য হব। না, আর নয়, আমি আর সহ্য করতে পারছি না। মানুষের কথা দিন দিন বেড়েই চলেছে। আমাদের জন্য আমাদের বাবা মারা গেছে, এরপরেও আমরা কিভাবে বেঁচে আছি? আমিও আর পারছি না রে দিদি, আমি এভাবে আর বেঁচে থাকতে চাই না। আমি মরে যেতে চাই। আমরা হয়তো মরে গেলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আমারও একই অবস্থা দিদি, আমরা আর বেঁচে থেকে মায়ের বোঝা হয়ে থাকার কোনো দরকার নেই। আমি যা ভাবছি, তোরাও কি একই কথা ভাবছিস? আমিও ওই একই কথা ভাবছি। আমরা আর বেঁচে থাকবো না। পোড়া কপাল নিয়ে জন্ম নিয়েছিলাম, এই পোড়া কপাল নিয়ে মরে যাওয়াই ভালো। তাহলে আর দেরি কেন? আর দেরি করে লাভ নেই, যা করার এখনই করতে হবে। হায় সর্বনাশ, তোরা এগুলো কি করছিস? আমি যদি এখনই না আসতাম তাহলে তো সর্বনাশ হয়ে যেত। নাম নাম, তোরা নাম বলছি। আর একবার আমার কথা ভাবিস না তোরা? মা, আমাদেরকে বাধা দিও না, আমাদেরকে এই সিদ্ধান্তটা পরিপূর্ণ করতে দাও। আমরা আর বেঁচে থাকতে চাই না এত অপমান মাথায় নিয়ে। ওরে হতভাগীরা, 3টা লোক এভাবে মরে যাবে, আমার পুরো পরিবারটাই তো ধ্বংস হয়ে যাবে। তোর বাবা না বুঝেই এই কাজ করে ফেলেছে, আর তোরা সব বুঝে শুনে এমন কাজ করতে যাচ্ছিস। কি করব মা, এই জীবনে বেঁচে থেকেই বা কি লাভ? আমরা ক্লান্ত হয়ে গেছি, আমাদেরকে বাধা দিও না। এখন যদি তোরা না নেমে আসিস তাহলে তোরা আমার মরা মুখ দেখবি। তাড়াতাড়ি নেমে আয় বলছি। আমাকে এত সাহস দিয়ে নিজেরাই মরে যাওয়ার পরিকল্পনা করছিস? কি নমুনা হচ্ছে এখানে শুনি? এই খোলা মাঠে বাচ্চাদেরকে বসিয়ে রেখে কি করা হচ্ছে? এখন খোলা মাঠ আছে, তবে 2 দিন পরে খোলা মাঠ থাকবে না। এখানে স্কুল প্রতিষ্ঠা করব আমরা, গ্রামের বাচ্চাদের পড়ালেখা শেখাবো। তোমাদের মতো অপয়া অলক্ষীদের কাছে গ্রামের বাচ্চারা পড়তে আসবে নাকি? খবরদার, আমাদেরকে অপয়া অলক্ষী বলবেন না। আপনি যে বদ চরিত্রহীন একটা লোক, সেটা কি আমরা একবারও বলতে গেছি? তোমাদের সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। তোমাদের এত বড় সাহস যে আমাকে চরিত্রহীন বলছো? আপনার চরিত্র তো বাঁধাই করে রাখার মতো। চরিত্রহীন না বলে তো কোনো উপায় দেখছি না।
এখন এসেছেন আমাদের কাজকে নষ্ট করার জন্য, তাই না? এ গ্রামে তোমরা স্কুল প্রতিষ্ঠা করতে পারবে না কোনোভাবেই, এটা আমি বলে রাখলাম। গ্রামের সমস্ত মানুষ তোমাদেরকে অপয়া অলক্ষী বলেই জানে। তোমাদের মতো বন্ধা মেয়েদের কাছে তারা তাদের বাচ্চাদের পড়াতে দিতে চাইবে না। সেটা না হয় আমাদেরকেই বুঝতে দিন। আমরা পড়ানোর চেষ্টা করছি, স্কুল খোলার চেষ্টা করছি। গ্রামের লোকেদের আমাদের সাথে কথা হবে, আপনি এখানে কথা বলার কে? আমি এ গ্রামের মোড়ল, আমি যদি এখানে অনুমতি না দিই তাহলে তোমরা এখানে কখনোই স্কুল খুলতে পারবে না। আমি তোমাদেরকে কখনোই অনুমতি দেব না, এটা তোমরা শুনে রাখো। বেশ, ক্ষমতার বড়াই করছেন তো? এটা কিন্তু সরকারি জায়গা। সরকার যদি একবার বলে এখানে স্কুল প্রতিষ্ঠা হবে, তাহলে আপনি কেন, আপনার বাবাও কিচ্ছু করতে পারবে না। আমরা এখানে সেভাবেই স্কুল প্রতিষ্ঠা করব। ঠিক আছে, দেখি তাহলে তোমরা কত দূর যেতে পারো আর আমি কত দূর যেতে পারি। আমাদেরকে এখন শহরে যেতেই হবে। শহরে গিয়ে সমস্ত ব্যবস্থা করে তারপরেই গ্রামে ফিরতে হবে। এখানে বসে থেকে আমরা আমাদের পরিকল্পনা সফল করতে পারবো না। একদম ঠিক। ওই ভাস্কর বাবুকে আমরা দেখিয়ে দেব আমরা কি করতে পারি। আমরা আমাদের এই সমস্যা নিয়ে বসে থাকতে তো পারি না কোনোভাবেই। কিন্তু তোদেরকে এত দূরে যেতে দিতে আমার যে একদম ইচ্ছে করছে না। যদি কোনো বিপদ হয়ে যায়, তোরা ছাড়া আমার তো আর কেউ নেই বল। চিন্তা করো না মা, আমরা ঠিকঠাক ভাবেই আবার বাড়িতে ফিরে আসব। তোমার কাছে ফিরে আসব এবং সফল হয়ে আসব। তুমি আমাদেরকে নিয়ে গর্ব করবে, এটা তুমি জেনে রেখো। কিন্তু আমাদের যে কোনো উপায়ে যেতেই হবে। আমরা এইভাবে হাল ছেড়ে দিয়ে বসে থাকতে পারি না। আমরা যেহেতু সিদ্ধান্ত নিয়েছি গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করব, সেই সিদ্ধান্ত আমরা সঠিক করেই ছাড়ব। আমাদেরকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই মা, তুমি আমাদেরকে বিদায় দাও, আমাদের যাওয়ার সময় হয়েছে। তোরা যখন এত করে বলছিস আর এই যুদ্ধে নেমেছিস, তোদেরকে আটকে রাখার শক্তি আমার নেই। তবে একটাই কথা, আমার কাছেই আবার ফিরে আসিস তোরা যত দ্রুত সম্ভব। আমাদেরকে আশীর্বাদ করো মা, যেন আমরা এই যুদ্ধে জয়ী হয়ে তারপরেই ফিরে আসতে পারি। আমরা শহরে যাব, সরকারের বড় বড় অধিদপ্তরে কথা বলবো, তারপর এই গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করার কথা বলে তারপরেই ফিরবো। আমি তোদেরকে আশীর্বাদ করছি, তোরা সফল হয়ে তারপরেই ফিরে আসিস আমার কাছে। তোর বাবা মানুষের অপমান সহ্য করতে না পেরে মরে গেছে, সেই অপমানের জবাব তোরা নিজেরাই দিবি। অবশেষে আমরা সফল হলাম। আমাদের কেউ গ্রামের লোকজন আর অপমান করতে পারবে না, আর ছোট করে দেখতে পারবে না। আমরা তাদের থেকে একটু কম হলেও এখন আমরা তাদের থেকেও অনেক বড় হয়ে গেছি। একদম ঠিক বলেছিস। আমরা বন্ধা হওয়াতে গ্রামের মানুষজন আমাদের ছোট করেই দেখতো, ভাবতো আমরা তাদের থেকে আলাদা, তাদের থেকে কম। কিন্তু এখন আমরা যেই কাজ করেছি তাতে লোকজন আমাদেরকে কম মনে করার আর কোনো সুযোগই পাবে না। তাহলে এবার থেকে আমরা গ্রামে মাথা উঁচু করে বাঁচতে পারবো তো? আর কেউ আমাদের অপমান করতে পারবে না, আমাদের মাকে অপমান করতে পারবে না। আফসোস, আমাদের বাবা এসব দেখার আগেই মারা গেল। কেন যে আমাদেরকে ছেড়ে চলে গেল, কেন যে একটু ধৈর্য ধরতে পারলো না। আজকে যদি বাবা বেঁচে থাকতো তাহলে বাবা আমাদের থেকেও বেশি খুশি হতো। ঠিক বলেছিস দিদি, বাবাকে এই অবস্থায় খুব মনে পড়ছে। ভাস্কর বাবুকে আমরা দেখিয়ে দিয়েছি আমরা কি পারি। এখানে স্কুল প্রতিষ্ঠা হয়েছে, ভাস্কর বাবু কিচ্ছু করতে পারলো না, কারণ সরকারের উপরে কথা বলার ক্ষমতা ভাস্কর বাবু নেই। আগামীকাল থেকেই তো আমাদের স্কুলের কার্যক্রম শুরু হবে। এতগুলো বাচ্চাদের আমরা সামলাতে পারবো তো? পারবো না কেন? আমাদের জীবনে তো কোনো বাচ্চা নেই, অথবা আসবেও না। তাই এই বাচ্চাদেরকেই আমরা আমাদের বাচ্চা বলে মেনে নেব, তাদেরকে আমাদের বাচ্চার মতোই রাখার চেষ্টা করব। একদম ঠিক। আমরা যদি বাচ্চাদেরকে নিজেদের বাচ্চাদের মতো রাখতে পারি তাহলে বাচ্চাদের বাবা মায়েরাও খুশি হবে, আর বাচ্চারা খুশি খুশি মনে এখানে পড়ালেখা করতেও আসতে চাইবে। তাহলে চলো এখন আমরা বাড়ি ফিরে যাই, মা হয়তো আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। আমি ভাবতেও পারছি না আমার 3 মেয়ে সফল হয়ে বাড়িতে ফিরে এসেছে, আর গ্রামের মানুষজন তাদের নিয়ে প্রশংসা করছে। তোরা এত ভালো একটা উদ্যোগ নিবি আমি যে কখনো কল্পনাও করতে পারিনি। আমরাও কখনো কল্পনা করতে পারিনি মা, আবার মানুষের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আমরা তো ভেবেছি সারাটা জীবন মানুষের অপমান অপদস্থ সহ্য করেই থাকতে হবে। এমনটা কেন ভাবছিস? অন্যদের থেকে তোরা কম শক্তিশালী নাকি? তোদের বিবেক বুদ্ধি কম নাকি?
তোরা অন্যদের মতো সাধারণ মানুষ, বরং তাদের থেকেও একটু বেশি ক্ষমতাশালী। তোমার আশীর্বাদ ছিল বলেই আমরা এই কাজে সফল হতে পেরেছি মা, না হলে আমরা সফল হতেই পারতাম না। বাবা আমাদের জন্য যে ত্যাগ করে গেছে, সেই ত্যাগের বিনিময়ে আমরা এসব করতে পেরেছি। তাহলে তোরা বল, এই সমস্ত কিছু বাদ দিয়ে তোরা কেন আত্মহত্যা করতে গিয়েছিলিস? নিজেদের জীবনকে ঠুনকো মনে হয়েছিল? তোদের জীবনটা এতটাও ঠুনকো নয়। আমি আজকে তোদের নিয়ে গর্ব করছি। এই দুঃখের জীবনে তোমাকে যে একটু খুশি উপহার দিতে পেরেছি, এটাই তো আমাদের জন্য অনেক কিছু। তোমাকে এভাবে হাসি মুখে দেখতে আমাদের খুব ভালো লাগছে মা। তুমি সারা জীবন এভাবেই থাকো, আমরা তোমার এই হাসির জন্যই কাজ করে যাব। আমি আশীর্বাদ করি তোরা তিন বোন সারা জীবন একসাথে থাক। ঝগড়াঝাটি কখনোই করবি না, কখনোই নিজেদের মধ্যে রেষারেষি করবি না, একসাথেই থাকবি। আমি যদি নাও থাকি তবুও তোরা একসাথে থাকার চেষ্টা করবি। এভাবে বলছো কেন মা? তুমি আমাদেরকে ছেড়ে কোথায় যাবে? আমরা চারজনে এখন থেকে একসাথে থাকবো, উপার্জন করব, ভালোভাবে জীবন যাপন করব, অপমানহীন হয়ে বেঁচে থাকবো। একদম ঠিক বলেছিস, তুমি আমাদের ছেড়ে কোথাও যাবে না। বাবা চলে গেছে, তোমাকে আমরা কোনোভাবেই যেতে দেব না মা। আমাদের সাথেই তুমি বেঁচে থাকবে সারা জীবন, আমরা শুধু এটুকুই চাই। ও মা, তুমিও আমাদের ছেড়ে চলে গেলে, এবার আমাদের কি হবে? আমরা কার কাছে থাকবো? কে আমাদেরকে আগলে রাখবে? তুমি আমাদেরকে ছেড়ে এভাবে চলে যেতে পারো না। মা আমাদেরকে আশীর্বাদ করে গতকাল কত কথা বললো, আর আজকেই মা আমাদেরকে ছেড়ে চলে গেল। মা হয়তো বুঝতে পেরেছিল এমন কিছুই ঘটবে, এই কারণেই আমাদেরকে অতগুলো কথা বলেছিল। এখন আমরা কোথায় যাব, কার কাছে যাব, কি করব, কিছুই তো বুঝতে পারছি না। আমরা যে অনাথ হয়ে গেলাম। তোরা এত ভয় পাচ্ছিস কেন? তোদের বড় বোন এখনো বেঁচে আছে, আমি তোদের দায়িত্ব নেব, তোদের কখনো কোনো কিছু হতে দেব না। কিন্তু মা তো একজনই হয়, মায়ের মতো অন্য কেউ তো আর কখনো হতেই পারে না দিদি। কয়েকদিনের ব্যবধানে আমরা বাবা মা দুজনকেই হারিয়ে ফেললাম। আমাদের সংসারটা একদম ধ্বংস হয়ে গেল, আমাদের পরিবারটা ভেঙে গেল। এই পৃথিবীতে যারা আসে তাদেরকে একদিন না একদিন ছেড়ে চলে যেতেই হয়। মা তো স্বাভাবিকভাবেই চলে গেছে, এখানে তো আমাদের কোনো হাত নেই, আমরা কোনোভাবেই মাকে আটকে রাখতে পারতাম না। তবে এটা ভেবে খুশি লাগছে যে মা আমাদেরকে ছেড়ে চলে গেছে, কিন্তু শেষ সময় খুশি মনে আমাদেরকে নিয়ে গর্ব করে তবেই চলে গেল। অপমানিত হয়ে চলে যেতে হয়নি বাবার মতো। কিন্তু আমার একদম ভালো লাগছে না মাকে ছাড়া। ও মা, তুমি কেন এভাবে আমাদেরকে অনাথ করে দিয়ে চলে গেলে? এখন আমরা কার কাছে থাকবো, কিভাবে থাকবো? আমরা একা একা থাকতে পারবো না। কাঁদিস না বোন, কাঁদিস না, আমি তো আছি। আমি তোদের মায়ের মতো করে আগলে না রাখতে পারলেও কখনোই কষ্ট পেতে দেব না। তোরা দেখিস, মায়ের জন্য তোরা প্রার্থনা কর যেন মা ভালো থাকে। তোমাদের সাহস তো কম নয়, তোমরা আবার এখানেও চলে এসেছো। দেখো, এখানে কোনো ঝামেলা করো না, এটা বাচ্চাদের স্কুল, এখান থেকে চলে যাও। এভাবে বলো না, আমরা এখানে কোনো ঝামেলা করতে আসিনি, এখানে আমরা তোমাদেরকে সাহায্য করতে এসেছি। আমাদের সাহায্যের কোনো দরকার নেই, আমরা এভাবেই ঠিক আছি। আমরা তিন বোন মিলেমিশে আমাদের নিজেদেরটা নিজেরাই বুঝতে পারবো। এভাবে বলো না গো, আমরা তো নিজে থেকেই এসেছি তোমাদের সাহায্য করবার জন্য। আমরা আর আমাদের বাড়িতে ফিরে যাব না, তোমাদের এখানেই থেকে সমাজসেবায় মনোযোগ দেব। আমাদেরকে ফিরিয়ে দিও না। কেন এসেছো তোমরা? যখন মানুষের কত কথা আমরা শুনেছি তখন তো প্রতিবাদ করতে পারোনি, এখন আবার আমাদের কাছে এসে থাকবে? মানুষ আরো দুটো কথা শুনিয়ে দেবে আমাদের। আমরা আমাদের স্ত্রীদের কাছে এসে থাকব, এতে কারা কোনো কথা শোনাবে? এবার যদি কেউ কথা শোনাতে আসে আমরা অবশ্যই প্রতিবাদ করব। এবার আর আমরা আগের মতো নেই। দেখ, তোরা আমার বোন, আমি চাই তোদের ভালো হোক। ওরা যখন নিজেদের ভুল বুঝতে পেরেছে এবং আমাদের সাথেই কাজ করতে চাইছে, তাহলে ওদেরকে ফিরিয়ে দিস না। ওরা তো আমার কাপুরুষ স্বামীর মতো নয়। তাহলে তুই বলছিস ওদেরকে মেনে নিতে, ওদেরকে আমাদের সাথেই থাকতে দিতে, আমাদের কাজে সাহায্য করতে? সেটাই বলছি। তাছাড়া আমাদেরও একটা জোর প্রয়োজন। আমরা তিনজন মেয়ে মানুষ কখনোই এভাবে বেঁচে থাকতে পারবো না। ঠিক আছে, তবে তোমাদের দুজনকে কথা দিতে হবে, কখনোই আমাদের অপমান হবে এমন কোনো ধরনের কাজ তোমরা করবে না। কেউ আমাদের অপমান করে কথা বললে তোমরা আমাদের স্বামী হিসেবে প্রতিবাদ করবে।
আমরা তোমাদের শর্তে রাজি আছি, শুধু আমাদেরকে বঞ্চিত করো না। তাহলে তো সবকিছু হয়েই গেল, শুধু ঠিক হলো না আমার কাপুরুষ স্বামী। চিন্তা করিস না, তোর জীবনটাও সাজিয়ে দেব, তোকে আবার বিয়ে দেব আমরা ভালো ছেলে দেখে। যাক, ভালোই হলো, আমাদের মতো আরাধ্যার একটা সাংসারিক জীবন হলো। এখন থেকে আমরা 3 বোন এই বাড়িতে থেকেই সংসার করব। ভালোই বলেছ, ছেলেটা দেখতে শুনতে ভালোই আছে, তার উপরে আবার কোনো পরিবার নেই যে আরাধ্যাকে কোনো যন্ত্রণা দেবে বা অপমান করবে। আমার একটা প্রস্তাব আছে, যেহেতু আমরা সাংসারিক জীবন সবাই ফিরেই পেয়েছি, আমরা আরো একটা সিদ্ধান্ত নিলে কেমন হয়? তুই আবার কোন সিদ্ধান্ত নিবি রে? আমি বলতে চাইছি, সংসার যখন হয়েছে, বাচ্চা কেন আমাদের থাকবে না? আমরা 3 বোন মিলে বাচ্চা যদি দত্তক নিই, তাহলে তো আমাদের ভরা সংসার হয়ে যায়, কারো কোনো সমস্যা থাকে না। এটা একটা ভালো কথা বলেছিস। তাছাড়া আমাদের স্বামীরাও তো রাজি রয়েছে। আমরা বাচ্চা দত্তক নেওয়ার চেষ্টা করি, এরপর থেকে আমাদের জীবনে আর কোনো দুঃখ কষ্ট আসবে না। বেশ, যখন সবাই রাজি আমারও আর আপত্তি করছে না। তাছাড়া আর সন্তান না হলেও চলবে, আমরা সন্তান দত্তকও নিতে পারি। জন্ম দিলেই যে সন্তান হবে এমন তো নয়, তাই না? তাহলে আর কি, সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে। আরাধ্যার বিয়ের পরেই আমরা সবাই বাচ্চা দত্তক নেব। আর আমরা যারা বন্ধা মেয়েরা সমাজে বসবাস করছি, তারা এই সমস্যাকে সমস্যা না মনে করে বাচ্চা দত্তক নিয়ে সহজেই সুখের সংসার করতে পারি। এতে এক একটা বাচ্চার জীবনও বদলে যায়।